আজকের এই বিশ্লেষণের স্বাগতম। চলুন সরাসরি একটা দৃশ্য কল্পনা করা যাক। রাত ৩টের একদম শুনশান একটা রাস্তা। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে একটা বিশাল বোয়িং 747 বিমান, আর দূরে কারখানার চিমনি থেকে বেরোচ্ছে অবিরাম ধোঁয়া। এবার ধরুন হঠাৎ করে এই স্ক্রিনটা পুরো অন্ধকার হয়ে গেল, থমকে গেল সবকিছু। একবার ভেবে দেখেছেন কি, প্রতিদিন সকালে যে টুথব্রাশটা আমরা ব্যবহার করি, হাতের এই স্মার্টফোনের কভার, এমনকি আমাদের পরনের কাপড়ের সুতো, এত ভিন্ন সব জিনিসের মধ্যে আসলে একটাই সাধারণ উপাদান আছে, আর সেটা ধীরে ধীরে শেষ হয়ে আসছে। মানব সভ্যতার প্রায় ৩ লক্ষ বছরের ইতিহাস একটু ঘাটলে দেখা যায় এর ৯৯.৯% সময়েই মানুষ কোনো মতে শুধু প্রকৃতিতে টিকে থাকার লড়াই করেছে, স্রেফ সার্ভাইভাল, তাই না? তারপর এই তো মাত্র ৩০০ বছর আগে মাটির নিচ থেকে হঠাৎ আবিষ্কার হলো একটা কালো তরল, আর ব্যাস, জাদুমন্ত্রের মতো পুরো পৃথিবীর চেহারাটাই বদলে গেল। হ্যাঁ, সেই কালো তরলটা হলো তেল। এটাই সেই জাদুকরী আঠা যা আমাদের আধুনিক সভ্যতার প্রতিটা ইট পাথরকে একসাথে শক্ত করে বেঁধে রেখেছে। বিজ্ঞানীরা ভূতত্ত্বের বিশাল টাইমলাইনে এই ৩০০ বছরের ছোট্ট সময়টাকে একটা দারুণ নাম দিয়েছেন, জিও মোমেন্ট অফ অ্যাফ্লুয়েন্স বা প্রাচুর্যের এক ভূতাত্ত্বিক নিমেষ। মানে পৃথিবীর বয়সের তুলনায় এটা স্রেফ চোখের পলক ফেলার মতো একটা সময়। আর ভয়ের বিষয়টা কি জানেন? সেই নিমেষ কিন্তু এখন একেবারে শেষের পথে। তো চলুন আমাদের প্রথম পর্বে জাদুকরী পদার্থ তেল। একটু ভেবে দেখুন তো, শুধুমাত্র একটা লিভার টেনে শত শত টন মালপত্র নিয়ে ঘণ্টায় ৫০০ মাইল বেগে একটা আস্ত প্লেন মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। প্রকৃতিতে এত বিপুল পরিমাণ শক্তিতে ঠাসা পদার্থ আর দ্বিতীয়টি নেই। অনেকেই হয়তো ভাবছেন, কেন, বিদ্যুৎ তো আছে, তেলের কি দরকার? কিন্তু অঙ্কের হিসাবটা একটু অন্যরকম। ১ কিলোগ্রাম জেট ফুয়েলে শক্তির পরিমাণ হচ্ছে 46 মেগাজুল, সেখানে আজকের দিনের সর্বাধুনিক লিথিয়াম আয়ন ব্যাটারিতে আছে মাত্র 0.5 মেগাজুল। ভাবা যায়, ওজনের এই বিশাল পার্থক্যের কারণেই ভারী বাণিজ্যিক পরিবহনে বিদ্যুৎ আজ অবধি তেলের বিকল্প হতে পারেনি। আর তেলের গল্পটা কিন্তু শুধু এই গাড়ি বা প্লেন চালানোর মধ্যে সীমাবদ্ধ নেই। এটা সরাসরি আমাদের বেঁচে থাকার গল্প। জানলে অবাক হবেন, পৃথিবীর অর্ধেক মানুষ আজ বেঁচে আছে কারণ তেল আর গ্যাস থেকে কৃষিকাজের অতি প্রয়োজনীয় সার তৈরি হয়। একটু কল্পনা করুন, জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি এই সার যদি না থাকে, তাহলে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন রাতারাতি একেবারে অর্ধেকে নেমে আসবে। তেলের ইতিহাস তো জানলাম, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, ২০২৬ সালের আসল সংকট। সালটা ২০২৬। ধরুন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পেট্রোলের দাম রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে। কারণটা কি? পারস্য উপসাগরের মুখ অর্থাৎ হরমুজ প্রণালী হঠাৎ কোনো একটা সংঘাতের কারণে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। প্রতিদিন এই সরু জলপথ দিয়ে ২ কোটি ব্যারেল তেল পরিবহন হয়। হ্যাঁ, ২ কোটি, মানে বিশ্বের মোট ব্যবহারের প্রায় ৫/১ ভাগ। এটা বন্ধ হওয়া মানে গ্লোবাল ইকোনমি আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়া। ইতিহাসের দিকে তাকালে ভয়াবহতাটা আরও পরিষ্কার হবে। ১৯৭৩ সালের আরব তেল নিষেধাজ্ঞার কথা মনে আছে? তখন বিশ্বজুড়ে প্রতিদিন মাত্র ৪৫ লক্ষ ব্যারেল তেলের ঘাটতি হয়েছিল, আর তাতেই অর্থনীতিতে বিশাল ধস নেমেছিল। আর ২০২৬ সালের এই সম্ভাব্য সংকটে ঘাটতি হবে ২০ মিলিয়ন বা ২ কোটি ব্যারেল। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি হয়তো বলবে, আমাদের তো ৪০ কোটি ব্যারেল এমার্জেন্সি মজুদ আছে। কিন্তু বিশেষজ্ঞরা খুব ভালো করেই জানেন, এত বিশাল ক্ষতে এটা বড়জোর ২০ দিনের একটা ব্যান্ডেজের মতো কাজ করবে। ভূ রাজনৈতিক সংকট তো সাময়িক হতে পারে, কিন্তু আসল স্থায়ী সংকটটা অন্য জায়গায়। আমাদের তৃতীয় পর্ব, কঠিন অঙ্ক, পিক অয়েল। এখানে একটা কনসেপ্ট বোঝা খুব জরুরি, EROI বা এনার্জি রিটার্ন অন এনার্জি ইনভেস্টেড। সোজা বাংলায় বললে ১৯৩০ সালে মাটির নিচ থেকে ১ ব্যারেল তেল তুলতে ঠিক ১ ব্যারেল পরিমাণ শক্তি খরচ করতে হতো, আর বদলে পাওয়া যেত ১০০ ব্যারেল। দারুণ ডিল, তাই না? কিন্তু আজকের দিনে গভীর সমুদ্রে বা আর্কটিকের পুরো বরফে ড্রিলিং করতে গিয়ে আমরা ১ ব্যারেল খরচ করে পাচ্ছি মাত্র ১০ ব্যারেল। তার মানে আমাদের হাতে থাকা উদ্বৃত্ত শক্তি হু হু করে কমে আসছে। রূঢ় বাস্তবতা হল, পৃথিবীর বড় বড় সুপার জায়ান্ট তেলের খনিগুলো সেই ১৯৩০ থেকে ১৯৬০-এর দশকেই আবিষ্কৃত হয়ে গেছে। ২০০৬ সালের পর থেকে প্রচলিত তেলের উৎপাদন আসলে একটা নির্দিষ্ট সীমায় আটকে আছে, যাকে আমরা বলি প্ল্যাটো। এই উদ্বৃত্ত শক্তি যত কমবে, আমাদের আধুনিক সভ্যতার এই বিশাল পরিকাঠামো, এই ইন্টারনেট, হাসপাতাল, কলকারখানা টিকিয়ে রাখা গাণিতিকভাবেই ততটা অসম্ভব হয়ে পড়বে। এবার আসছি আমাদের ৪ নম্বর পর্বে, বিজ্ঞান কি সব রক্ষা করবে? আমাদের একটা খুব সাধারণ ধারণা আছে, আরে বিজ্ঞানীরা ঠিক কিছু একটা ভেবে বের করে নেবে। সোলার প্যানেল, উইন্ড টারবাইন বা ইলেকট্রিক গাড়ি তো আছেই। এটা আসলে একটা মিথ। পৃথিবীর লিমিটেড ভৌত সম্পদের ক্ষেত্রে এটা খুব বিপজ্জনক একটা ধারণা। মানুষ তার মেধা দিয়ে নতুন নতুন প্রযুক্তি অবশ্যই বানাতে পারে, কিন্তু শূন্য থেকে তো আর নতুন প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না, তাই না?
সোলার প্যানেল বা বায়ুকল আমাদের বিদ্যুৎ দিতে পারে ঠিকই, কিন্তু তেলের ব্যবহারের 20% তো শক্তির জন্যই না, সেটা যায় জিনিসপত্র তৈরিতে। রাস্তার এই যে পিচ, কৃষিজমির কীটনাশক বা হাসপাতালে ব্যবহৃত লাইফ সেভিং প্লাস্টিক সিরিঞ্জ, এগুলো আপনি সৌর বিদ্যুৎ দিয়ে কিভাবে বানাবেন? বায়োপ্লাস্টিক বা অর্গানিক তুলা বাজারে আছে ঠিকই, কিন্তু সেটা মাত্র 1% মতো। বাকি 99% অভাব পূরণ করে এই বিশাল পৃথিবীর চাহিদা মেটানো স্রেফ অসম্ভব। তাহলে এরপর কি আমাদের 5 নম্বর পর্ব, ভবিষ্যৎ এবং আসল ভয়। রাষ্ট্রসংঘের হিসাব বলছে 2100 সাল নাগাদ পৃথিবীতে মানুষের সংখ্যা দাঁড়াবে প্রায় 1100 কোটিতে। আমাদের বর্তমান অর্থনীতির পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে একটা ধারণার উপর, যে তেল সস্তা থাকবে এবং সবসময় পাওয়া যাবে। যদি সেটা না হয়, তখন এই বিপুল জনসংখ্যাকে ভাগ করে নিতে হবে অনেক কম তেল, কম খাবার এবং কম সার। এর সরাসরি ফল হবে স্ট্যাগফ্লেশন, মানে একই সাথে জিনিসপত্রের আকাশছোঁয়া দাম আর বেকারত্ব। আমরা এমন একটা কম প্রবৃদ্ধির যুগে প্রবেশ করতে যাচ্ছি, যার জন্য আমরা কেউ বিন্দুমাত্র প্রস্তুত নই। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আমাদের এখন কি করা উচিত? চলুন দেখে নিই আমাদের শেষ পর্বে। এই বিশ্লেষণটা কিন্তু কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং হাতে যেটুকু সময় আছে তার মধ্যে সঠিক প্রস্তুতি নেয়ার জন্য। এখনই প্রধানত 3টে কাজ করা যায়। প্রথমত, স্থানীয়ভাবে উৎপাদন করুন আর স্থানীয় জিনিস কিনুন। এতে গ্লোবাল সাপ্লাই চেনের উপর চাপ অনেকটাই কমবে। দ্বিতীয়ত, নিজেদের চাহিদা কমান। রিমোট ওয়ার্ক করলে বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে তেলের ব্যবহার জাস্ট ম্যাজিকের মতো কমে যায়। আর তৃতীয়ত, স্থানীয় সরকারের কাছে পিক অয়েল টাস্ক ফোর্স গঠনের জোর দাবি জানান। তেল ছাড়াই খাবার, পানি আর জরুরি সেবাগুলো কিভাবে চলবে তার প্ল্যান এখনই করতে হবে। মনে রাখবেন, প্রকৃতিই কিন্তু শেষ কথা বলে। তেলের প্রাচুর্যের এই 300 বছরের চমৎকার যুগটা এখন একেবারেই গোধূলি লগ্নে। এখন আমাদের সামনে প্রশ্ন একটাই, এই তেল পরবর্তী ভবিষ্যৎটা কি আমরা নিজেরা সচেতনভাবে ডিজাইন করব, নাকি পরিস্থিতি বাধ্য করবে আমাদের ভাগ্য মেনে নিতে? সিদ্ধান্তটা আমাদেরই। এই আলোচনাটা যদি আপনাদের একটুও ভাবিয়ে থাকে, তবে সবার সাথে শেয়ার করুন, কারণ এই কথাগুলো যত বেশি মানুষ জানবে, আমরা সবাই মিলে তত ভালোভাবে প্রস্তুত হতে পারব।